আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো বিদেশি শক্তিকে ভয় করে না। ৪৪ বছর ধরে দেশ পরিবর্তনের উপকার হয়ে উঠেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলেন ৭৫ পরবর্তী সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তিনি। শুক্রবার বিকেলে তেজগাঁও দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এ কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আপনার প্রত্যাবর্তন আজও শেষ হয়নি। দীর্ঘদিন নির্বাসিত থেকে দলের প্রধানের দেশে ফেরার দিনটির স্মৃতিচারণ করে কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। দলের ঐক্যের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে দেখে আমরা স্বপ্ন দেখেছিলাম, এবার মুজিব হত্যা বদলা নেব। জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে ছেড়ে যায় নাই। তিনি ১৯৮১ সালে লক্ষ লক্ষ মানুষের সামনে কান্নাবে জড়িত কণ্ঠে অশ্রুবর্ষণের মধ্য দিয়ে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো যদি আমাকেও জীবন বিসর্জন দিতে হয়, আমি জীবন বিসর্জন দিব। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলো বাংলাদেশের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। কোনো বিদেশি শক্তিকে ভয় না করে নির্ভীকভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। আজকে যত ষড়যন্ত্রই করুন, শেখ হাসিনা তিনি কোনো পরাশক্তি বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, দলটির মহাসচিব প্রতিনিয়ত আওয়ামী লীগকে অন্যায়ভাবে আক্রমণ করেই চলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাদের কতজন জেলে আছে? নিজেদের মধ্যে কোন্দল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বাংলাদেশ আওয়ামী লীগ, আর এ দলের প্রতি মানুষের আস্থা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা সবাইকে হারিয়ে এদেশের মানুষের মাঝেই তিনি নিজের পরিবার খুঁজে নিয়েছেন, আর তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। খেলাপি ঋণের ধারণা সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে তৈরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা নিয়ে ফেরত দিতে হবে না, এই ধারণা দেশকে ধ্বংস করে দিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি। বাইরের কারো উপদেশ নিয়ে নয়, নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির ২ দিনব্যাপী ২২তম দ্বিবার্ষিক সম্মেলন।
যেখানে উপস্থাপন করা হবে প্রায় 100টি আন্তর্জাতিক মানের প্রবন্ধ। আর অংশ নিচ্ছেন দেশ বিদেশের অর্থনীতিবিদ সহ প্রায় 4000 নানান শ্রেণীর পেশার মানুষ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের মানুষের উন্নয়নে তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। একটা রাজনীতিবিদ তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে দিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। বিরোধী দলে থাকতেই দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা নেওয়ার ফলেই ক্ষমতায় এসে দ্রুত মানুষের ভাগ্য উন্নয়ন করতে পেরেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপিরির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবে, এই না আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষের কল্যাণ করাই তার সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ও রপ্তানিযোগ্য পণ্য খুঁজে বের করতে অর্থনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। করোনা মহামারীতে বিশ্বজুড়ে পরিবর্তিত অর্থনীতি আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশ যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল তা হয়নি বলেও জানান শেখ হাসিনা। আন্দোলন গড়ে ওঠে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও স্যাংশনের কারণে নয়, এদেশের অর্থনীতি শাসক দলের লোকদের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, মিথ্যাচার করে দলের লোকদের রক্ষা করতে চাইছে সরকার। এছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থায় অনড় রয়েছে বলেও দাবি করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। শুক্রবার বিকেলে কারামুক্ত বিএনপি নেতা নবিউল্লাহ নবীর ডেমরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, শুধুমাত্র লুটপাটের কারণে ক্ষমতাসীন দল প্রশাসন ও পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে। দলীয় লোকদের সীমাহীন লুটপাটের কারণে যখন দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন সরকার প্রধান চলমান অস্থির বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ডক্টর মঈন খান। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করে দিচ্ছে। তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কি সম্পর্ক থাকতে পারে? এছাড়া র্যাব ও পদস্থ সরকারি কর্মকর্তাদের উপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটি তুলে নেবে বলে সরকারের পক্ষে মিথ্যাচার করা হচ্ছে বলে জানান মঈন খান। পশ্চিমা বিশ্ব এখনও এদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অনড় রয়েছে বলে দাবি করেন তিনি। গণতন্ত্রের বিষয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। পরে রাজধানীর শান্তিবাগে কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের বাসায় তার পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এমন দাবির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের বক্তব্য জানতে চাওয়া হলে প্যাটেল জানান, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে। ঢাকার পশ্চিমাঞ্চল সহ 4 বিভাগে ফের 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী রোববার সন্ধ্যা থেকে চট্টগ্রাম, বরিশাল সহ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর ক্রমান্বয়ে সারা দেশেই বৃষ্টিপাত বাড়বে। তবে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে দুটি লঘু চাপ তৈরি হয়ে তা আরও শক্তি সঞ্চয় করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মইদুল ইসলামের রিপোর্ট। গনগনে সূর্যের অসহনীয় তাপপ্রবাহে ওষ্ঠাগত জীবন ও প্রকৃতি এপ্রিলের তীব্র তাপপ্রবাহের তুলনায় বর্তমানের মাঝারি ধরনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। রোববার থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল সহ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে, আর রাজধানীতে বৃষ্টিপাত বাড়তে পারে সোমবার থেকে। চলমান তাপপ্রবাহ আগামী পরশুদিন থেকে দেশের ইস্টার্ন পার্ট থেকে প্রশমিত হতে পারে এবং সেটা ক্রমান্বয়ে সারা দেশেই এই চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে যেতে পারে। আমরা আশা করছি যে 20 তারিখ 21 তারিখ এই রকম সময়ে দেশে তাপপ্রবাহ হয়তো বিক্ষিপ্তভাবে খুলনা বিভাগে থাকতে পারে। আর এছাড়া দেশের অন্যান্য যে বিভাগসমূহ আছে সেই বিভাগসমূহ থেকে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এদিকে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়ে তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 3টা কিন্তু দেশ এই বঙ্গোপসাগরকে ঘিরে রয়েছে। একটা হলো আপনার ভারত, একটা হচ্ছে বাংলাদেশ, আরেকদিকে কিন্তু মিয়ানমার। যেদিকেই মুভ করবে সেটা আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা আপনাদেরকে জানাতে পারবো। আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল। অতীতে আইলা সহ বেশ কয়েকটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল এই মে মাসে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে সবজির সাথে উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। কোরবানির আগেই চড়া মশলার বাজার। প্রতিটি মশলা কেজিতে বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। মুরগি, মাছও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মেজবা হাসানের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবীর সন্তানের এই মা বাজার ঘুরে কিনেছেন ব্রয়লার মুরগি, ঢেঁড়স। মুরগির মশলা কিনতে গিয়ে তাই খরচের হিসেব কষে নিতে হচ্ছে বারবার। 1 মাস পর 5 জনের সংসারে মাংস কিনতে পেরে যেমন তৃপ্তি পেয়েছেন, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো যে কতটা দায় তার কথাই স্পষ্ট। দামের অবস্থা তো ভালো না। এত দাম হলে আমরা সাধারণ মানুষ আমরা খেতে পারি? এখন বাজার করতে অনেক কষ্ট হয় আর কি। ইনকামের উপরে তো ইনকাম হয়েছে 10 টাকা, লাগতেছে 20 টাকা, তখন একটু সমস্যা হয় না। তো ওইভাবে আমরা বুঝে শুনেই খাই। 1 সপ্তাহ আগে কাঁচামরিচ বিক্রি হতো 70 থেকে 80 টাকা, আজ তা 150 টাকা ছাড়িয়েছে। গরিবের আমিষ ডিম বিক্রি হচ্ছে হালিতে 50 থেকে 60 টাকা। সবজির দাম ছুঁয়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। কোরবানি ঈদের 1 মাস আগেই উত্তাপ ছড়াচ্ছে মশলার বাজারেও। প্রত্যেকটা মশলার দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহ প্রতি কেজিতে 300-400 টাকা করে বাড়ছে। যেমন জিরা, দারচিনি, এলাচ, প্রতি কেজিতে আপনার এলাচের দাম বাড়ছে হচ্ছে আপনার 3 থেকে 400 টাকা। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত এই নারী ক্রেতা জানালেন, উচ্চ মূল্যের কারণে কাটছাঁট করতে হয়েছে চাহিদার ফর্দ। আমাদের মতো মানুষরাই হিমশিম। আমরা তো মনে করেন মানে মিডিল ক্লাসের না, তারপরে আমরা নিজেরাই মানে দেখেন না 50 টাকার জিনিস নিচ্ছি, যেগুলো আমার এগুলো কখনো 1 কেজি 1.5 কেজি নিচে নিতাম না। আজকে 50 টাকা নিচ্ছে সেগুলো।
কখনো দিনভেদে কখনো বাজার ভেদে এই দামের ব্যবধানে ক্ষুব্ধ ক্রেতারা, আর দায়সারা জবাব বিক্রেতাদের। কাঁচামালের হাফ ডাউন হইবই, আমদানি বাড়লে কমে যায়, আবার যখন শর্ট থাকে কেজি 10 টাকা 20 টাকা। ইনকাম বাড়েনি কিন্তু, বাট আমার কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আমাকে আরো নিচে চলে আসতে হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আসলে আমার মনে হয় অনেক আরো সমস্যা সামনে আরো কঠিন দিন ওয়েট করছে আমাদের জন্য। দেশে আমদানি কম, রপ্তানি বেশি, মাল কম আসলে তো আপনার দাম বাড়াই দেয় ওরা আড়তদাররা। গরমের মধ্যে আসছি, বাজারেও দেখি গরম, সবকিছুর দাম বাড়তি। মাছের বাজারে সবচেয়ে কম দামি তেলাপিয়া ও পাঙ্গাস, সেটিও আকার ভেদে বিক্রি হচ্ছে 230 থেকে 300 টাকায়। 20 টাকার নিচে মিলছে না শাকের আটি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ব্যর্থ বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে চায় ব্রিটিশ সরকার। গত 12 মাসে ব্রিটেনে স্থায়ী বসবাস বা রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন 11,000 বাংলাদেশি। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এই তথ্য দিয়েছে। ব্রিটিশ ইলিগাল মাইগ্রেশন মিনিস্টার মাইকেল টমলিনসন বলেছেন, ব্যর্থ আশ্রয় প্রার্থী ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া দর্শনার্থী, অপরাধী বিদেশি নাগরিকদের দ্রুতই নিজ দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশের সাথে দ্রুত প্রত্যাবাসন বা ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান ব্রিটিশ অভিবাসন মন্ত্রী। স্টুডেন্ট ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে ব্রিটেনে যাওয়া বেশিরভাগই স্থায়ীভাবে বসবাস বা রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন বলেও জানান মাইকেল টমলিনসন। তবে সর্বোচ্চ 5% আবেদনকারী স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার প্রাথমিক ধাপ পেরোতে পারবেন বলে তথ্য দেন। গত এক বছরে 17,400 পাকিস্তানি, 7,500 ভারতীয়, 6,500 নাইজেরিয়ান এবং 6,000 আফগান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়েছেন। হজ নিয়ে সব ধরনের জটিলতার নিরসন হয়ে যাবে আশ্বস্ত করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ভিসা না হওয়া 4,000 হজ যাত্রীও ভিসা পাবেন। শুক্রবার রাজধানী বিজয়নগরের একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, সিপিবির সাবেক সভাপতির ব্যক্তিগত আগ্রহ ও হজে যাওয়ার আবেদন বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খরচে তিনি হজে গেছেন। ধর্মমন্ত্রী জানান, বৈধ সকল হজ যাত্রী যেতে পারবেন। গেল বছরের তুলনায় এবার খরচ কমেছে জানিয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় হজের খরচ আগামীতে আর নাও কমতে পারে। করে যারা আর্লিয়ার যায় তারা আর্লিয়ার করে, সেক্ষেত্রে হয়তো এখন আমাদের 4,000 ভাগে, গতকালকে ছিল 8,000 ছিল, আজকে 4,000 হচ্ছে রেগুলার হচ্ছে। এটা নিয়ে সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নেই। রাষ্ট্রীয়ভাবে নয়, এটা ওই কথা বললে ভুল হবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে নেওয়ার কোনো সুযোগ তেমন নেই, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে পুরা টাকাটা উনি ওনার নিজের থেকে তৈরি করে তাকে দিয়েছেন, সেই টাকা দিয়ে উনি হতে যাচ্ছেন। খেলার খবর। শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে পা রেখেছে বাংলাদেশ দল। চোট থাকলেও বিশ্বকাপে ম্যাচ খেলা নিয়ে আশাবাদী আসন্ন বিশ্ব টি-20তে বাংলাদেশের সহ অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ খেলাকে অসম্ভব ভাবছে না এই পেসার। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে তাসকিন শুনিয়েছেন এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের সম্ভাবনার গল্প। বিশ্ব টি-20তে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। কোনো দল কি ছোট বড় মনে করছেন না এই পেসার? আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ। যদিও প্রথম দুইটা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর টি-20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ টি-20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে টি-20। সবশেষ 2019 সালে ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তাসকিনের। সে সময় পাওয়া চোটের কারণে আবার কখনো জাতীয় দলের জার্সিতে খেলবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। তবে সময়ের পরিবর্তন হয়েছে, তার জন্য একদিন পিছিয়ে আসন্ন বিশ্ব টি-20-র দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। এক সময় পুরো মনোযোগ দলে ফেরার লড়াই দিতে হলেও তাসকিন এখন বিশ্বাস করেন সময় হয়েছে দলকে বাড়তি কিছু দেবার, চান দলের আস্থা ধরে রাখতে। আসলে সত্যি কথা বলতে হ্যাঁ, এখন আমার ডেলিভার করার টাইম হয়েছে, কারণ আমি এক্সপিরিয়েন্স হয়েছি, আগের চেয়ে ইমপ্রুভ করছি, এক্সপিরিয়েন্সড হয়েছি। এত বছর বাংলাদেশ দলে খেলে যদি আমি এখন নিজেকে ইমপ্রুভ না করি, তাহলে আমি তার দেশের সাথে ক্রাইম করতেছি। দলে মুস্তাফিজের সঙ্গে উইকেট নেওয়ার প্রতিযোগিতা উপভোগ করেন তাসকিন। বিশ্ব টি-20তে চান একে অপরকে ছাড়িয়ে যেতে। নিলয় মজুমদার,
এনটিভি স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী 28 মে টেক্সাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। আগামী 1 জুন বাংলাদেশ শেষ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে আসরের অন্যতম ফেভারিট দল ভারতের বিপক্ষে। ম্যাচটি কয়টায় ও কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনও জানায়নি আইসিসি। আসরে অংশগ্রহণ করতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ ছাড়াও 11টি দল 2টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে, তবে একমাত্র নামিবিয়া খেলবে 3টি করে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব। অভিনেতা ফজলুর রহমান বাবু, পাভেল, বাউল শিল্পী মণ্ডল, শিল্পী লায়লা, মেরির পরিবেশনায় মুগ্ধ হন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। মালয়েশিয়া প্রবাসী তরুণ ব্যবসায়ীদের সংগঠন বিডি এলিট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণিল বৈশাখী উৎসব। কুয়ালালামপুরে ক্রাফট কমপ্লেক্সে উৎসবে যোগ দেন প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন দেশের নাগরিকেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। অভিনেতা পাভেলের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের মাতিয়ে রাখে বাউল শফি মণ্ডলের পরিবেশনা। অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত কণ্ঠশিল্পী লায়লা এবং মেরি। এছাড়া বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার শিক্ষার্থীদের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। বৈশাখী আয়োজনে ছিল দেশীয় স্বাদের পিঠাপুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানরা ব্যস্ত সময় পার করেন। প্রবাসে এ ধরনের আয়োজন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে বলে জানান অংশগ্রহণকারীরা। মালয়েশিয়াতে এত বড় একটা প্রোগ্রাম, এত বাঙালি দেখে আমার খুব এক্সাইটমেন্ট লাগছে। এখানে অনেক বাঙালি দোকান, স্টল, অনেক কিছু আছে যেখানে আমরা বাংলাদেশের আমেজ অনুভব করছি। আমাদের সবার অনেক খুশি লেগেছে, মনে হচ্ছে দেশে আছি, দেশের বৈশাখের আমেজটা পেয়েছি। আমাদের প্রবাসীদের যে বাংলাদেশে যে মিলন মেলা, এটা আমরা সবসময় এটার প্রণোদনা দিয়ে থাকি। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই বৈশাখী উল্লাস অনুষ্ঠানটি আমরা পালন করবো বলে আশাবাদ রাখি। বিদেশের মাটিতে বাংলাদেশি সবাইকে একটা বাংলাদেশি ইমেজ দেওয়াই আমাদের চেষ্টা। বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের কৃষ্টি কালচার আরো ফুটে উঠুক। তা প্রবাসীদের পাশাপাশি লোকাল মালয়েশিয়ান যারা আছে তারাও বাংলাদেশ সম্পর্কে আরো বেশি জানুক। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার শিক্ষার্থী জারিন তাসনিম ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাইকমিশনার প্রথম সচিব প্রেস সুফি আব্দুল্লাহ হিল মারুফ। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ পরিবর্তনের উপকার শেখ হাসিনা কাউকে ভয় করে না, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বললেন দলের নেতারা। টাকা নিয়ে ফেরত দিতে হবে না, এই ধারণা দেশকে ধ্বংস করেছে প্রধানমন্ত্রী। খেলাপি ঋণ সামরিক শাসন আমলে তৈরি। যুদ্ধ কিংবা কোনো দেশের ওপর স্যাংশন নয়, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে শাসক দলের লুটপাটে, মঈন খান। ফের 48 ঘন্টার হিট অ্যালার্ট, অতিষ্ঠ জনজীবন, রোববার সন্ধ্যা থেকে গরম কমার আভাস। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।